আসসালামু আলাইকুম। যদি তোমার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তাহলে তোমার সর্বপ্রথম যে বিষয়টি ক্লিয়ার করতে হবে সেটি হলো ইংরেজি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরই ইএফটি অর্থাৎ ইংলিশ ফর টুডে তোমার যে ইন্টারের বই রয়েছে ওখান থেকেই প্রশ্ন সেট করে। এখন যদি তোমার ইংলিশ ফর টুডে বইটি ভালোভাবে শেষ না হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি ইংরেজিতে খারাপ করবে। এবং প্রতি বছরে দেখা যায় যে 10%-এর অধিক ছাত্র বিভিন্ন ইউনিটে তারা পাসই করতে পারে না, এবং দেখা যায় এর পিছনে তারা সবচেয়ে বেশি ফেল ইংরেজিতেই করে। এর কারণ হলো তারা গোছালো প্রস্তুতি নেয় না এবং কোথা থেকে প্রশ্ন আসে বিষয়টি তা বোঝে না। এই ক্ষেত্রে তুমি যদি ইংলিশ ফর টুডে বইটি কৌশলী অ্যাপ্লাই করে পড়তে না পারো তাহলে তোমার ইএফটি পড়াটা কিন্তু ব্যর্থ হবে এবং তুমি কাঙ্ক্ষিত মার্কস পাবে না। এক্ষেত্রে আমি আজ তোমাদের কিভাবে ইংলিশ ফর টুডে বইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বে এবং পাশাপাশি সামনে তোমাদের যে পরীক্ষা, বোর্ড পরীক্ষা, ওইটির জন্য কীভাবে পড়বে তা তোমাদের বলবো। তাহলে চলো শুরু করি। এই ক্ষেত্রে আমি তোমাদের সামনে একটি প্যাসেজ তুলে ধরেছি। এটা হলো ইউনিট 2 রিমস প্যাসেজটি। এটা অনেক গুরুত্বপূর্ণ প্যাসেজ। এই ক্ষেত্রে আমি একটি বিষয় তোমার দেখাই যে প্রথম তুমি যখন পড়া শুরু করবে তোমাদের বেশিরভাগে যে ভুল করো যে এখান থেকে শুরু করে ঠিক শেষ পর্যন্ত 2 বার পড়ে যাও তাহলেই তোমরা মনে করো একটি প্যাসেজ পড়া শেষ। বিষয়টি তা নয়, এবার পড়লে কিন্তু হয় না। পড়তে হবে তোমাকে প্রথমে তুমি যখন ড্রিম প্যাসেজটি শুরু করবে তখন তুমি দেখবে ওইখানে ঠিক কয়েকটি ওয়ার্ড ওরা দিয়ে রাখে যে বলে যে এগুলো ডিকশনারিতে খোঁজো। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরই ঠিক এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করে তারা সেন্টেন্স মেকিংয়ের জন্য দেয়, অনেক সময় স্পেলিংয়ে দেয়। যেমন হ্যালোসিনেশন এই ওয়ার্ডটি কিন্তু অনেকবার স্পেলিংয়ে এসেছে। তাহলে তোমাদের প্রথম কাজ হবে এখানে যে ভোকাবুলারি থাকে ওগুলো আগে ভালোভাবে ক্লিয়ার করে ফেলা, অর্থাৎ এগুলোর বাংলা অর্থ জেনে নেওয়া, এবং পাশাপাশি যেগুলি কঠিন স্পেলিং রয়েছে ওগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা। আরেকটি দেখায় যে এখানে বলা হচ্ছে লুক আপ দেয়ার মিনিং ইন অ্যা ডিকশনারি। তুমি কি জানো এই লাইনটিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। ওখানে বলা হয়েছিল লুক আপ এই এই গ্রুপ ভার্বটি এসেছে। তো ওখানে আপটি ছিল না, শুধু লুক ড্যাশ দেয়ার মিনিং ইন অ্যা ডিকশনারি এভাবে ছিল। এখন তুমি যদি এই লুক আপের জায়গায় লুক আউট দিয়ে দাও তখন তো ভুল হতো। তাহলে এই ক্ষেত্রে বুঝতে পারছো এটি কত ইম্পর্টেন্ট। এখন এখানে শুধু এই ভোকাবুলারি না, প্রতিটি লাইন গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়টা মাথায় রাখিও। যেমন লুক আপ এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি গ্রুপ ভার্ব, এটা মাথায় রাখিও। এরপরে এসে তোমরা যখন প্যাসেজ আসবে তখন তোমরা প্রথমে পুরো লাইনটা একবার পড়ে নিবে। এরপরে দেখা যাচ্ছে তুমি ফ্যাসিনেটেড শব্দটির অর্থ বুঝলে না, তাহলে তুমি ডিকশনারি খুঁজবে অথবা বাজারে ট্যাক্স রিলেটেড টেক্সট বুককে ফলো করে কতগুলো গাইড পাওয়া যায়, সাপ্লিমেন্ট পাওয়া যায়, ওই বইগুলো কিনবে। এবং ওখানে দেখা যায় যে একটি লিস্ট করে দেওয়া থাকে যে প্রতিটা প্যাসেজের একটি লিস্ট থাকে। ওখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর বাংলা অর্থ এবং সিনোনিম অ্যান্টোনিম এগুলো থাকে, ওগুলো কিন্তু ভালোভাবে শেষ করবে। এক্ষেত্রে শুধু যে টেক্সট বইয়ের যে ওয়ার্ডটি রয়েছে ওটির বাংলা অর্থটি মুখস্থ করবে, আর সিনোনিম অ্যান্টোনিম একটু হালকা দেখলেই হবে। এরপরে একটি বিষয় খেয়াল করে দেখো, অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। এখানে কিন্তু ইনভার্সনের রুল ইউজড হয়েছে। এক্ষেত্রে যখন তোমরা প্যাসেজ পড়ে যাবে তখন ওই যে ট্যাক্স রিলেটেড যে সাপ্লিমেন্ট গাইডটি কিনেছো ওখানে কিন্তু এই প্যাসেজ থেকে যে ইম্পর্টেন্ট গ্রামার রয়েছে, যে গ্রামাটিক্যাল রুলস থাকে প্রতিটা লাইনের সাথে ওগুলো দেওয়া থাকে। তুমি জাস্ট ওগুলো একবার পড়ে নিবে, তাহলে তোমার গ্রামারের টপিকটাও কিন্তু অনেক ক্লিয়ার হবে। এবার যাওয়ার পর মনে রাখবে এখানে কিন্তু একটি ওয়ার্ডও রাখবে না যে ওয়ার্ডটি তুমি পারো না। এরপরে দেখবে ফিল্ড উইথ কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাদের ওই বইয়ে সাধারণত লিস্ট করা থাকে, আর যদি তুমি বই কিনতে না চাও তাহলে একটি খাতায় নিবে, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হেডলাইন দিয়ে এই গুরুত্বপূর্ণ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমার চোখে পড়ে ওগুলো একটু ভালোভাবে লিখে ফেলবে। তাহলে কি হবে, তুমি পরীক্ষা আগে রিভিশন দিতে পারবে এবং বইয়ের ক্ষেত্রে ভালো একটি প্রিপারেশন হবে। এরপরে শেষে লাস্টেও কতগুলো কি থাকে ভোকাবুলারি দেওয়া থাকে, ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি থাকে, এগুলো কিন্তু বাদ রাখবে না। এবং
তোমার কাজ থাকবে যে এই ওয়ার্ডগুলি দিয়ে বাসায় বসে নিজে নিজে সেন্টেন্স মেকিংয়ের ট্রাই করা। কারণ একটি বিষয় মাথায় রাখিও, এই সেন্টেন্স মেকিং কিন্তু এটি এই ওয়ার্ডগুলো থেকেই কিন্তু দিয়ে দেয়। তুমি যদি রিটেনে ভালো হতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই ওয়ার্ডগুলো দিয়ে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। এই জন্য আলাদা বই নয়, বরং এগুলি বারবার প্র্যাকটিস করতে থাকলেই হবে। তাহলে এতটুকু আমি যেভাবে বলেছি এতটুকু পড়লে তোমার বই এই প্যাসেজ থেকে তোমার ভোকাবুলারি বলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলো, স্পেলিং বলো, ওগুলো কিন্তু কি হবে, শেষ হয়ে যাবে। এবং শুধু এগুলি নয়, বরং যখন তুমি ড্রিম এই প্যাসেজটি পড়েছ এবং এই লেসনটির যে সারমর্ম, ওই সারমর্ম বিষয়টি কি রাখবে, মাথায় রাখার চেষ্টা করবে। এবং তোমরা যাদের সামনে পরীক্ষা, তোমরা একটা কাজ করবে, এই লেসনটি পড়ার পর এই লেসনটির একটি সামারি খাতা লেখার চেষ্টা করবে। এতে কি হবে, তোমার যে সামারি রাইটিং 10 নাম্বার তোমার এইচএসসি ইংলিশে রয়েছে ওইটি যেমন ক্লিয়ার হবে, এবং সাথে সাথে তোমার যে ঢাকা ভার্সিটির রিটেন, ওইটাতে কিন্তু তোমার একটু ভালো প্রিপারেশন হবে, তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা কি হবে, অনেক ইমপ্রুভ হবে। তাহলে এখানে যে সারমর্ম আছে ওইটি তুমি সামারি আকারে লেখার চেষ্টা করবে, তাহলেই হবে। এভাবে আসলে পড়তে হয়। আমরা বেশিরভাগই জানি না যে আসলে কীভাবে পড়তে হয়, সেজন্য দেখা যায় যে 10%-এর অধিক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশই করতে পারে না। ধন্যবাদ তোমাদের সাথে থাকার জন্য। আমাদের একটি মেসেঞ্জার গ্রুপ রয়েছে, চাইলে ওখানে অ্যাড হতে পারো, যেখানে আমরা সরাসরি গাইডলাইন দিয়ে থাকি। এই বিষয়ে এই গ্রামার টপিক এবং ইংলিশ ভোকাবুলারি এবং ইংলিশ টেক্সট বুক নিয়ে আরও ধারাবাহিক ভিডিও ইনশাল্লাহ আসবে। তোমরা সাথে থেকো। ধন্যবাদ তোমাদের।